দর্শক আমন্ত্রণ রাতের বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা। শুরুতেই জানাবো শিরোনামগুলো। স্বাস্থ্যবিধি তদারকি ছাড়াই সড়কে রাজধানী। 19 আগস্ট থেকে চলবে সব গণপরিবহন। পরিস্থিতির অবনতি হলে আবারও আসতে পারে বিধিনিষেধ। যদি দেখি যে আমরা মানুষ মানছে না, বেড়ে যাচ্ছে, তখন তো আবার বন্ধ করতে হবে। এছাড়া তো পৃথিবীতে দ্বিতীয় কোনো বিকল্প বেরোয়নি। কোভিডের কাছে হার মানলেন যমুনা টেলিভিশনের চুয়াডাঙ্গা প্রতিনিধি আরিফুল ইসলাম ডালিম। স্বজন সহকর্মীদের শোক। করোনায় দেশে আরও 2 শতাধিক প্রাণহানি। গণটিকার শেষ দিনেও অব্যবস্থাপনা, হাতাহাতির ঘটনা। ভ্যাকসিন না পেয়ে ক্ষুব্ধ অনেকে। ধৈর্য ধরার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর। গত বছরের তুলনায় এই সময়ে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কয়েক গুণ বেশি। এডিসের দৌরাত্ম্যেও আগস্টের পর কমতে পারে বলছেন কীটতত্ত্ববিদরা। সিটি কর্পোরেশনের কার্যক্রম, নগরবাসীর মশা নিয়ন্ত্রণের সম্পৃক্ততা, এটি আরও কিছুদিন চলমান থাকতে হবে। চলমান থাকলেই আমরা এই নিম্নমুখী প্রবণতাটাকে ধরে রাখতে পারব। কোকোর জন্মদিনে বিএনপির শ্রদ্ধা। কোভিড নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে সরকারের সমালোচনায় মির্জা ফখরুল। অবিলম্বে পদত্যাগ দাবি। বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে আবারও ফেরত চাইল বাংলাদেশ। ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচনে কমিশন গঠনের কথা জানালেন আইনমন্ত্রী। 90 দিনের মধ্যেই আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিতে পারে তালেবান। শঙ্কা মার্কিন গোয়েন্দাদের। দেশেও মাথাচাড়া দিতে পারে উগ্রবাদ, মত বিশ্লেষকদের। একসময় আমাদের বহু লোক আফগানিস্তানের তালেবান ট্রেনিং নতুন করে গিয়ে ওখানে আবার নতুন জিহাদি হবে আমার মনে হয়। তবে আমরা এই ব্যাপারে সতর্কতা অবলম্বন করছি। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে হোম কন্ডিশনে অস্ট্রেলিয়ার মতো নিউজিল্যান্ডকেও হারানো সম্ভব বললেন কোচ রাসেল ডোমিঙ্গো। এখনো আস্থা রাখতে চান সৌম্যের উপর। দর্শক এতক্ষণ শিরোনাম দেখছিলেন, তবে এই মুহূর্তে অবশ্যই মনে করিয়ে দিতে চাই আপনারা সবাই ঘরে এবং ঘরের বাইরে সব জায়গায় কিছুক্ষণ পর পর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে নেবেন। এবার জানাচ্ছি বিস্তারিত। 19 আগস্ট থেকে খুলছে রিসোর্ট, পর্যটন ও বিনোদন কেন্দ্র। একই সময়ে সড়কে অর্ধেক পরিবহন চলাচলের বিধিনিষেধও থাকছে না। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মানতে কঠোর নির্দেশনা দিয়েছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেছেন, নির্দেশনা না মানলে শাস্তির মুখে পড়তে হবে। এদিকে গত বছরের 25 মার্চ পর্যন্ত 30 বছর বয়সী সরকারি চাকরি প্রার্থীরা 31 ডিসেম্বর পর্যন্ত আবেদনের সময় পাচ্ছেন। করোনা সংক্রমণের হার 22 থেকে 24% মাঝেই বুধবার থেকে খুলে দেয়া হয়েছে অফিস, দোকানপাট ও গণপরিবহন। এ অবস্থায় 19 আগস্ট থেকে খুলছে রিসোর্ট, কমিউনিটি সেন্টার, পর্যটন ও বিনোদন কেন্দ্র। তবে শর্ত হিসেবে খালি রাখতে হবে অর্ধেক আসন। একই দিনে উঠে যাচ্ছে সড়কের ক্ষেত্রে অর্ধেক বাস চলাচলের নির্দেশনাও। করোনা প্রতিরোধে সরকার মূলত জোর দিচ্ছে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলার উপর। সংক্রামক রোগ প্রতিরোধ আইন আমাদের আছে, সেই আইন অনুযায়ী যদি কেউ আইন ভঙ্গ করে তাহলে বিধি মোতাবেক তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, সেটি বলা হয়েছে। অতএব স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে সকলকে আহ্বান করা হচ্ছে। স্বাস্থ্যবিধির ক্ষেত্রে সরকার কঠোর অবস্থানের ঘোষণা দিলেও বিধিনিষেধ উঠে যাওয়ায় অনেকটাই ঢিলেঢালা ভাব সবখানে। এই অবস্থায় অবনতি হওয়ার আশঙ্কা আছে করোনা পরিস্থিতির। তাই আবারও বিধিনিষেধ জারির বিষয়টি উড়িয়ে দিচ্ছেন না জনপ্রশাসন প্রতিমন্ত্রী। যদি দেখি যে আমরা মানুষ মানছে না, বেড়ে যাচ্ছে, তখন তো আবার বন্ধ করতে হবে। এছাড়া তো পৃথিবীতে দ্বিতীয় কোনো বিকল্প বেরোয়নি। করোনা নিয়ন্ত্রণে ভালো খবর না থাকলেও সরকারি চাকরি প্রার্থীদের সুখবর দিচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 2020 সালের 25 মার্চ পর্যন্ত যাদের বয়স 30 ছিল তারা আগামী 31 ডিসেম্বর পর্যন্ত যেন আবেদনের সুযোগ পান, সেই প্রস্তাব গেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আসলে তখন আমরা বলতে পারবো। এখন আমরা বলতে পারছি না। তিনি যদি অনুমোদন দেন ওইটাকে, তাহলে আমরা 21 মাসের জন্য যে আপনার একটা ছাড় পাবে। অর্থাৎ সরকারি যে কোনো প্রতিষ্ঠানে আমরা এইটা পাঠিয়ে দেবো সবার কাছে, যারা যখন বিজ্ঞাপনটা দিবে সে বিজ্ঞাপনে উল্লেখ করবে
20 সালের 25শে মার্চে তার বয়স 30 হতে হবে। তবে সরকারি চাকরি প্রার্থীদের বয়স বৃদ্ধির দাবি সরকারের বিবেচনায় নেই বলে জানান প্রতিমন্ত্রী। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। এদিকে আগের চেহারায় ফিরেছে রাজধানী ঢাকা। নগরীর সড়ক জুড়ে ব্যক্তিগত গাড়ি ও গণপরিবহনের বিপুল চাপ লক্ষ্য করা গেছে। অফিস সময়ে হুড়োহুড়ি করে গণপরিবহনে উঠতে দেখা গেছে কর্মস্থলমুখী যাত্রীদের। এই সময় বেশিরভাগকে স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি। অনেক বাসে আসনের বাইরে দাঁড়িয়েও যাত্রী তোলা হয়েছে, অথচ দাঁড়িয়ে যাত্রী পরিবহনে আছে নিষেধাজ্ঞা। ছিল না হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থাও। একই সাথে অর্ধেক পরিবহন নাকি সব পরিবহনই সড়কে নেমেছে, সে ব্যাপারে কোনো নজরদারি ছিল না আইনশৃঙ্খলা বাহিনীর। শেষ পর্যন্ত বাঁচানো গেল না যমুনা টেলিভিশনের চুয়াডাঙ্গা করেসপন্ডেন্ট আরিফুল ইসলামকে। করোনায় আক্রান্ত থাকার পর আজ মারা গেছেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিকিৎসকরা জানিয়েছেন প্রায় 2 সপ্তাহ সংকটাপন্ন অবস্থায় ছিলেন এই সাংবাদিক। ঢাকায় আনার পথে মারা যান তিনি। চুয়াডাঙ্গার প্রত্যন্ত অঞ্চলের খবর জানিয়ে দিতে চুয়াডাঙ্গা থেকে আমি সবসময় যুক্ত থাকি। আরিফুল ইসলাম। কখনো কি ভেবেছিলেন করোনায় আক্রান্ত আর মৃত্যুর খবর সংগ্রহ করতে গিয়ে একসময় নিজেই হবেন খবরের শিরোনাম? স্বজনরা জানান, করোনায় আক্রান্ত হলে 23 জুলাই চুয়াডাঙ্গার হাসপাতালে ভর্তি করা হয় আরিফুল ইসলাম ডালিমকে। অবস্থা সংকটাপন্ন হওয়ায় সড়কপথে ঢাকায় আনা হচ্ছিল তাকে। দুপুর নাগাদ সাভারে পৌঁছালে অবস্থার অবনতি হয়। দ্রুত নেওয়া হয় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আমরা দ্রুত অ্যাম্বুলেন্স পাঠিয়ে পেশেন্টটাকে আমাদের এখানে নিয়ে আসে, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে বলতে হয় যে পেশেন্টটা রাস্তাতেই তিনি মৃত্যুবরণ করেছেন এবং আমরা তাকে আসলে চিকিৎসার কোনো সুযোগ পাইনি। এর আগে অবস্থা কিছুটা ভালো হলে সেই খবর জানিয়েছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। 19 জুলাই ভ্যাকসিনও নিয়েছিলেন, কিন্তু হঠাৎই ওলটপালট সাজানো জীবন। সব কিছু বিনিময়েও আমরা কোনোভাবেই আরিফুল ইসলামকে ফিরিয়ে আনতে পারলাম না। এই শোক আসলে আমরা সইতে পারছি না, এই শোক সহ্য করার মতো নয়। তৃণমূল পর্যায় থেকে বা সাংবাদিকতার এমন একটা পর্যায়ে এসেছে যে সাহসিকতার সাংবাদিকতা করেছে। আমি বলবো যে আরিফুল ইসলাম ডালিম স্মরণীয়, বরণীয় হয়েই থাকবে। ডেল্টা ভ্যারিয়েন্টে যখন চুয়াডাঙ্গায় শনাক্তের হার বাড়ছে, তখন সবার আগে সেই খবর পৌঁছে দিয়েছিলেন তিনি যমুনার স্ক্রিনে। সরব ছিলেন যে কোনো অনিয়ম, দুর্নীতি আর শোষণের বিরুদ্ধে। দুস্থ আর অসহায় মানুষের কণ্ঠস্বর হয়ে সবসময় মাঠে ছিলেন অকুতভয় যোদ্ধা। তার মৃত্যুতে গভীর শোক যমুনা টেলিভিশন পরিবারে। শোকের ছায়া নেমেছে তার দীর্ঘদিনের সহকর্মীদের মাঝে। কর্মজীবনে যমুনা টেলিভিশনের পাশাপাশি দেশ রূপান্তর এবং ইউএনবির স্থানীয় প্রতিনিধি ছিলেন আরিফুল ইসলাম। ছিলেন চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক। আমিন বাবু, যমুনা নিউজ। করোনায় দেশে প্রাণ হারিয়েছেন আরও 215 জন। এ নিয়ে মোট মৃত্যু 23,613 জনের। 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 10,126 জন। পরীক্ষা অনুপাতে শনাক্তের হার 22.46%। নমুনা পরীক্ষা হয়েছে 45,078টি। এ পর্যন্ত শনাক্ত 13,96,868 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 13,990 জন। মোট সুস্থ 12,62,065 জন। মৃত 215 জনের মধ্যে পুরুষ 107 আর নারী 108 জন। বিভাগ ভিত্তিক প্রাণহানির হিসেবে ঢাকায় সর্বোচ্চ 65 জন মারা গেছেন। এছাড়া চট্টগ্রামে 54, খুলনায় 28, সিলেটে 22, রংপুরে 16, বরিশালে 12, ময়মনসিংহে 10 ও রাজশাহীতে 8 জন মারা গেছেন। কেন্দ্রের বাইরে বিশৃঙ্খলা আর টিকার অনিশ্চয়তা নিয়েই শেষ হলো গণটিকার প্রথম ক্যাম্পেইন। নিয়মিত টিকাদানের পাশাপাশি 6 দিনে দেশজুড়ে ওয়ার্ড ভিত্তিক ক্যাম্পেইন টিকা গ্রহীতার সংখ্যা ছাড়িয়েছে কোটির ঘর। যদিও শুরুর দিন থেকেই সঙ্গী ছিল অব্যবস্থাপনা এবং অনিয়ম। আজও পরিবাগের একটি কেন্দ্রে টিকা প্রত্যাশীদের সাথে দফায় দফায় হাতাহাতিতে জড়ায় নিরাপত্তারক্ষীরা। পরিবাগের এই টিকা কেন্দ্রের এক পাশে লাইন থাকলেও মূল ফটক দিয়েও প্রবেশ করেন অনেকে। এ নিয়ে নিরাপত্তা কর্মীদের সাথে টিকা প্রত্যাশীদের বাকবিতণ্ডা চলে। তবে বেলা গড়ার পর 2 ব্যক্তির সাথে নিরাপত্তা কর্মীদের সেই বিতণ্ডা গড়ায় হাতাহাতিতে।
দুই ব্যক্তি ফটকের ভেতরে গেলে সেখানেও আরেক দফা মারধরের ঘটনা ঘটে। দুই পক্ষকে নিবৃত্ত করে পুলিশ। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক বিষয়টি সমাধানে এলে তার সামনেই আরেক দফা মারধর করা হয় ওই ব্যক্তিদের। পরে বিএসএমএমইউর সিনিয়র চিকিৎসকরা এসে ঘটনা তদন্তের আশ্বাস দেন। জনগণ আইডেন্টিফাইড দুজনকে আমরা দেখতে পেরেছি। আমরা ওইটা পুলিশ দেখতেছে, এটা আমরা তদন্ত করব। আর পুলিশ তো আছে, পুলিশটা দেখতেছে। রেজিস্ট্রেশন করে SMS পাওয়ার পরও এই কেন্দ্র থেকে ভ্যাকসিন পাননি অনেকে। পরে জানাবে 3-4 দিন পরে, কি জানাবে, কেমনি জানাবে, তাও কিছু কয় না। বুঝছেন, ঢুকছি 12:30টায়, এখন কাগজ ভিতরে নিয়ে গিয়ে আবার আইসা বলে যে টিকা শেষ। আমার হইলো আপনার এই যে 12 তারিখে দেওয়ার কথা ফাইজার, তো ওদের যে ডাটা নেওয়া হয়েছে, ডাটার কাজটা কি তাহলে? রাজধানীর অনেক কেন্দ্র থেকে টিকা না নিয়েই ফেরত গেছেন অনেকে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও টিকা পাননি তারা। ঢোকার পরে বলছিল যে আজকে আর দেওয়া হবে না, আবার কালকে আসেন, আজকে টাইম শেষ। তারপরে 1 ঘন্টার মধ্যে এখানে বসেছিলাম, ওরা দেয় নাই। দেশ জুড়ে ওয়ার্ড ভিত্তিক গণটিকা চলে 6 দিন। তবে প্রতিদিনই কেন্দ্র থেকে টিকা না পেয়ে ফিরতে হয় শত শত মানুষকে। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। করোনার সংক্রমণ ও মৃত্যু নিয়ন্ত্রণ করা না গেলে সামনে আরো ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে, এমন আশঙ্কার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। স্বাস্থ্যবিধি না মানলে শুধু হাসপাতালে চিকিৎসা সেবা বাড়িয়ে কাজ হবে না, টিকার জন্য কিছুটা ধৈর্য ধরার আহ্বানও জানিয়েছেন তিনি। দেশে করোনায় এখনও প্রতিদিন 200-র উপর মানুষের মৃত্যু হচ্ছে। শনাক্তের হারও 20% উপরে। কোভিড শনাক্তের হার 3% আর মৃত্যু হার 0-এর কাছাকাছি রাখার পরামর্শ বিশ্ব স্বাস্থ্য সংস্থার। রাজধানীতে চিকিৎসকদের এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনার এখন যে চিত্র তা উদ্বেগজনক। এটি দ্রুত নিয়ন্ত্রণ করতে না পারলে সামনে ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। চিকিৎসা ব্যবস্থার উপর যাতে অতিরিক্ত চাপ না পড়ে, সেই জন্য আমাদেরকে প্রিভেন্টিভ মেজার অর্থাৎ ইনফেকশন কন্ট্রোলটা খুব বেশি প্রয়োজন। করোনার নিয়ন্ত্রণ যদি না করতে পারি তাহলে আমাদের অর্থনীতিতে বিরাট চাপ পড়বে। 32% উঠেছিল, এখন সেটা 23-এ আমরা দেখলাম, গতকাল 23-23.5 আছে, কিন্তু মৃত্যুর হারটা কিন্তু এখনো আছে। কাজে আমরা এই যে কমার হার, এটা ধরে রাখতে চাই। কোভিড নিয়ন্ত্রণে টিকাদানের বিকল্প নেই বলে মনে করেন জাহিদ মালেক। মন্ত্রী বলেন, 80% মানুষকে 2 ডোজ করে ভ্যাকসিন দিতে হবে, সেজন্য 26-27 কোটি ভ্যাকসিন প্রয়োজন। এ মাসে 1 কোটির উপরে ভ্যাকসিন চলে আসবে। কাজে আমাদের ভ্যাকসিনের প্রাপ্যতা সাপেক্ষে আমরা ভ্যাকসিন দিতে থাকব। যদি 80% লোককে ভ্যাকসিন দিতে হয় তাহলে পরে 26-27 কোটি ভ্যাকসিন লাগবে। আমরা এত ভ্যাকসিন একবারে তো পাবো না, আমরা রাখতেও পারবো না। সেই জন্যে আমরা চেষ্টা করছি ভ্যাকসিন যখন যেটা পাওয়া যায় আনার জন্য। একই অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, কোভিড রোগীর কারণে অন্য রোগীদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। হাসপাতালে আর বিছানা বানানো সম্ভব হবে না, এবং এতে করে যেটা হচ্ছে যে নন কোভিড রোগীরা, আমরা জানি যে কোভিডের যে আমাদের নন কোভিড রোগীর সংখ্যা অনেক অনেক বেশি, তাদেরকে কিন্তু আমরা সেবা দিতে পারছি না। তাদের সেবা ব্যাহত হচ্ছে এবং তারা অনেক ভোগান্তিতে আছে। সেইটুক মাথায় রেখে আমাদেরকে সাবধান হতে হবে, আমাদেরকে সংযত হতে হবে। ভ্যাকসিন নিলেও মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলার উপর জোর দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। নুরনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। নভেম্বরের মাঝামাঝি এসএসসি ও ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে, এমনটা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বেগম ফজিলাতুন্নেসা মুজিবের 91তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের পক্ষ থেকে অসহায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে তিনি একথা জানান। বলেন, পরিস্থিতি অনুকূলে থাকলে পরীক্ষা নেওয়া হবে, শিক্ষার্থীদের যে সিলেবাস দেওয়া হয়েছে সে অনুযায়ী পরীক্ষা হবে। এসএসসি আশা করছি নভেম্বরের মাঝামাঝি এবং এইচএসসি ডিসেম্বরের গোড়ার দিকে আমরা পরীক্ষা নিতে পারবো। আমাদের সর্বাত্মক প্রস্তুতি আছে, আর শিক্ষার্থীদের যে সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছে সেই সিলেবাসের ওপরে এই নভেম্বরের আগ পর্যন্ত তাদেরকে সব অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হচ্ছে। আগস্টের শেষের দিকে এডিসের দৌরাত্ম্য কমে আসার
আশা করছেন কীটতত্ত্ববিদরা। তবে নিয়মিত অভিযানের ওপর জোর দিচ্ছেন তারা, অন্যথায় পরিস্থিতি খারাপ হতে পারে। যদিও গত 12 দিনে ডেঙ্গু রোগী বেড়েছে আরও 2500। ডেঙ্গু মৌসুমের সর্বোচ্চ আক্রান্ত এটি। দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন 896 ডেঙ্গু রোগী। সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় ডেঙ্গু ধরা পড়েছে আরও 242 জনের। গেল বছর জুন, জুলাই, আগস্টে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন 111 জন। এবছর শুধু আগস্টেই প্রতিদিন আক্রান্ত 250-র মতো। 1.5 মাসে আক্রান্ত 5000, প্রাণ গেছে অন্তত 22 জন। উপসর্গ বুঝে ওঠার আগেই মারা যায় 4 শিশু। গেল বছরের তুলনায় 2 মাসে রোগী বেড়েছে 60 গুণ। আগস্টের প্রথম সপ্তাহে আক্রান্ত ছাড়িয়ে গেছে 70 গুণ। পুরো জুলাই মাসে যে সংখ্যা ছিল 2000-এর কিছু বেশি। পরিস্থিতিটা হঠাৎ করে এমন হয়নি। কীটতত্ত্বের গবেষণা গেল বছরই এই ইঙ্গিত দিয়েছিল। প্রতি বছরই আগস্ট অথবা সেপ্টেম্বর যে কোনো একটি মাসে ডেঙ্গুর সবচেয়ে বেশি রোগী হয়। এবছরও আমরা দেখতে পাচ্ছি যে আগস্ট মাসে সবচেয়ে বেশি রোগী হয়েছে এবং এখন আমরা যেটি দেখতে পাচ্ছি সেটা আস্তে আস্তে কমা শুরু করেছে। সিটি কর্পোরেশনের কার্যক্রম, নগরবাসীর মশা নিয়ন্ত্রণের সম্পৃক্ততা, এটি আরও কিছুদিন চলমান থাকতে হবে। চলমান থাকলেই আমরা এই নিম্নমুখী প্রবণতাটাকে ধরে রাখতে পারব। আশার কথাও শোনান ডক্টর বাশার। বলেন, আগস্টের শেষ দিকে কমে আসবে ডেঙ্গুর প্রকোপ, তবে মশা নিধন অব্যাহত থাকতে হবে। পৌরসভা আর সিটি কর্পোরেশনগুলোকে এডিসির বিরুদ্ধে অভিযান চালিয়ে যাওয়ার আহ্বান জানান স্বাস্থ্যের মহাপরিচালক। অধিদপ্তরের পক্ষ থেকে আমরা বারংবার এই কর্পোরেশনগুলোকে জানিয়েছি যে মশার উৎপত্তি স্থলগুলোকে আপনারা ধ্বংস করুন, কারণ ডেঙ্গু হয়ে যাওয়ার পরে চিকিৎসা দেওয়াটা সেটা একটা ব্যাপার, সেটাতে আমরা দিব, কিন্তু ডেঙ্গু যাতে না হয় সেই ব্যবস্থাটা আপনারা নিন। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। করোনা ব্যবস্থাপনায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে সরকার, এ অভিযোগ করে সরকারের পদত্যাগ চেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, টিকা নিয়ে নৈরাজ্য আর অপরিকল্পিত লকডাউনে জটিল হয়েছে করোনা পরিস্থিতি। আরাফাত রহমান কোকোর 52তম জন্মদিন, তাই সকাল থেকেই রাজধানীর বনানী কবরস্থানের সামনে বিএনপি নেতাকর্মীদের ভিড়। শুরুতে প্রধান ফটক আটকে কর্মী সমর্থকদের নিয়ন্ত্রণ করতে চায় পুলিশ, কিন্তু শেষ পর্যন্ত আর সম্ভব হয়নি। বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের পাশাপাশি সরব ছিল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নতুন আহ্বায়ক কমিটির নেতাকর্মীরা। বেলা 11টার দিকে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলীয় নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান আরাফাত রহমান কোকোর সমাধিতে। সেখানে দোয়া ও মোনাজাত করেন তারা। পরে সাংবাদিকদের কাছে করোনা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ এনে সরকারের পদত্যাগ দাবি করেন ফখরুল। করোনা মোকাবেলায় টোটাল ম্যানেজমেন্টে হচ্ছে তাদের একেবারে টোটাল ব্যর্থ হয়েছে, ফেলিয়ার। অপরিকল্পিত লকডাউন, অপরিকল্পিত টিকা ব্যবস্থাপনা, অপরিকল্পিত মানুষের জীবিকার ব্যবস্থা করা, সব মিলিয়ে এই গভর্নমেন্টের আর এক মুহূর্ত থাকা উচিত নয়। ইমিডিয়েটলি পদত্যাগ করা উচিত। নানা ইস্যুতে সরকারের সমালোচনাও করেন বিএনপি মহাসচিব। আজকের যে সরকার, অবৈধ সরকার, বিরাজনীতিকরণের প্রক্রিয়ায় তারেক রহমানকে আজকে নির্বাসিত করেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে তারা বন্দি করে কারাগারের মধ্যে রেখেছেন। কারাগার থেকে আজকে তিনি গৃহবন্দী অবস্থায় রয়েছে। 2015 সালের 24 জানুয়ারি প্রাণ হারান আরাফাত রহমান কোকো। ক্রীড়া অঙ্গনে পদচারণা থাকলেও সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না তিনি। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। বঙ্গবন্ধুর মৃত্যুদণ্ডপ্রাপ্ত খুনিদের ফিরিয়ে আনার বিষয়ে সরকার বদ্ধপরিকর। প্রক্রিয়া চলমান আছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। দুপুরে সাংবাদিকদের কথা জানান তিনি। বলেন, 15 আগস্টের হত্যায় ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা ও তাদের মুখোশ উন্মোচনে কমিশন গঠন করা হবে। কমিশন তার কাজ করবে, তবে করোনা পরিস্থিতির কারণে প্রক্রিয়া কিছুটা ব্যাহত হয়েছে বলেও জানান আইনমন্ত্রী। বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ফিরিয়ে আনার বিষয়ে আলোচনার অগ্রগতি এখনই প্রকাশ করা যাবে না। এই যে প্রক্রিয়াটা, যে প্রক্রিয়া আমরা চালাচ্ছি, সেটা সম্বন্ধে আলাপ করাটাও কিন্তু এই তাদেরকে যে ফিরিয়ে আনার যে ব্যাপারটা, সেটাকে ব্যর্থ পর্যবেসিত করতে পারে। তো সেই জন্য আমি আপনাদের কথার জবাব দিব।
এদিকে বঙ্গবন্ধুর পলাতক খুনি নূর চৌধুরীকে আবারও ফেরত চাইল বাংলাদেশ। কানাডার উন্নয়ন মন্ত্রীর সাথে ভার্চুয়াল বৈঠকে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। বুধবার কানাডার আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী কারিনা গোল্ডের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে কথা বলেন তিনি। ডক্টর মোমেন প্রত্যাশা করেন তাকে ফেরত পাঠালে ন্যায় বিচার ও আইনের শাসন নিশ্চিত হবে। এছাড়া বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা ও হোস্ট সম্প্রদায়ের জন্য কোভ্যাক্স হিউম্যানিটেরিয়ান বাফারের সহসভাপতি কানাডার থেকে করোনা ভাইরাসের টিকা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। আফগানিস্তানে তালেবানদের উত্থানে অস্থিরতা বাড়তে পারে দক্ষিণ এশিয়ায়, আর তাহলে বাংলাদেশে উগ্রবাদীরা শক্তিশালী হতে পারে বলে আশঙ্কা করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তালেবানরা রাষ্ট্র ক্ষমতায় এলে বাংলাদেশের অবস্থান কি হবে তা সময় বলে দেবে। এখন আফগানিস্তানের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ঢাকা। আধুনিক অস্ত্র আর দীর্ঘ সময়ের মার্কিন প্রশিক্ষণ, তারপরও তালেবানদের সাথে পেরে উঠছে না আফগান বাহিনী। যেভাবে প্রতিদিনই নতুন নতুন এলাকার নিয়ন্ত্রণ হারাচ্ছে সরকার, তাতে অনেকেই শঙ্কিত আফগানিস্তানে তালেবানদের রাষ্ট্র ক্ষমতায় আসা এখন সময়ের ব্যাপার। সশস্ত্র গোষ্ঠীটির সাথে সম্পর্ক উন্নয়নে প্রকাশ্য তৎপরতা দেখা যাচ্ছে চীন, ইরান সহ প্রতিবেশী দেশগুলোতে। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন, কাবুলের এই পরিস্থিতি কেবল আফগানিস্তান নয়, উত্তাপ ছড়াতে পারে পুরো অঞ্চলেই। আমরা সবাই সন্ত্রাসে পরিণত হব, বাংলা হবে আফগান, আমরা হব তালেবান। তালেবানের তৎপরতা ও ইতিহাস পর্যালোচনা করে বিশ্লেষকদের আশঙ্কা, নতুন করে মাথাচাড়া দিতে পারে উগ্রবাদ। 20 বছর আগে এখানে বলা হয়েছিল আমরা সবাই তালিবান, বাংলা হবে আফগান। যে দলগুলো এসব কথা বলেছিল তারা এখনো বাংলাদেশে রাজনীতি করছে এবং তারা হয়তো এখন আরো বেশি শক্তিশালী। অ্যাপারেন্টলি হয়তো আমরা দেখছি না, কিন্তু যে কোনো সময় তারা স্ট্রিট রাস্তা দখল করতে এখনো পারে, তারা আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে। দেখেন যে বাংলাদেশি যদি সিরিয়ায় যেতে পারে তাহলে আফগানিস্তান যাওয়া তাদের পক্ষে আরো অনেক সহজ। সার্ক সদস্য আফগানিস্তানের পরিস্থিতি ভাবনায় ফেলেছে বাংলাদেশকেও। কাবুলের গতি প্রকৃতির দিকে সতর্ক নজর রাখছে ঢাকা। সেখানে আবারও তালেবান ক্ষমতা নিলে ঢাকার অবস্থান কি হবে তা নিয়েও ভাবতে হচ্ছে সরকারকে। কি হয়, তো এক সময় আমাদের বহু লোক আফগানিস্তানে তালেবান ট্রেনিং নিত, আমরা মোটামুটি সেইগুলোকে আমাদের দেশ থেকে উৎখাত করে ফেলেছি। সুতরাং নতুন করে গিয়ে ওখানে আবার নতুন জিহাদি হবে আমার মনে হয় না। তবে আমরা এই ব্যাপারে সতর্কতা অবলম্বন করছি এবং আমাদের যারা ওখানে কাজ করেন, কিছু কিছু এনজিও আছেন, তারা আমেরিকান পয়সায় ওখানে কাজ করেন। আর যেহেতু তালিবান যারা আসতেছে তারা আমেরিকার উল্টা, তা আমরা ওনাদের সতর্ক করেছি। সম্প্রতি তালেবানের শীর্ষ নেতারা বলেছেন, সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেবেন না তারা। তবে তাদের এই আশ্বাসে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দিচ্ছে আফগান সরকার। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। এদিকে 90 দিনের মধ্যেই আফগানিস্তানের নিয়ন্ত্রণ যেতে পারে তালেবানের হাতে। পতন ঘটবে কাবুল সরকারের এমন শঙ্কা মার্কিন গোয়েন্দাদের। এ পরিস্থিতিতে সাবেক ওয়ার্ল্ড বা মুজাহিদ্দিনদের সাথে যোগাযোগ বাড়াচ্ছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গানি। যদিও কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা বলছে, সংঘাত নিরসনে তালেবানের সাথে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব দিয়েছে দেশটির সরকার। তালেবানের এ উল্লাস বর্তমানে আফগানিস্তানের নিত্যকার চিত্র। দেশটির গ্রাম ও দুর্গম এলাকায় আগে থেকেই শক্ত অবস্থানে ছিল গোষ্ঠীটি। এখন একের পর এক প্রাদেশিক রাজধানীরও নিয়ন্ত্রণ যাচ্ছে তাদের হাতে। অবশ্য তালেবানের এ অগ্রযাত্রা রুখতে আটসাঁট বেঁধে মাঠে নেমেছেন খোদ প্রেসিডেন্ট। বুধবারও সাবেক মুজাহিদিন নেতাদের সাথে বৈঠক করেন আশরাফ গানি। আমরা 3 স্তরের নিরাপত্তা নিয়ে কাজ করছি। প্রথমটাই হলো তালেবানদের হামলার প্রতিরোধ। এরপর স্থানীয় নিরাপত্তা বাহিনী বা মুজাহিদদের সংগঠিত করার চেষ্টা চালাচ্ছে সরকার। যারা অবসরে গেছেন তাদেরকেও ফেরত আনা হচ্ছে সেনাবাহিনীতে। সবশেষ অস্ত্র গোলাবারুদ সরবরাহের মাধ্যমে সুরক্ষা বলয় তৈরির পাশাপাশি পরাস্ত করা হবে তালেবানকে। কাতারের রাজধানী দোহায় চলছে আফগান পরিস্থিতি নিয়ে চীন, যুক্তরাষ্ট্র সহ কয়েকটি দেশের জরুরি বৈঠক। কখনোই রাজনৈতিক সমাধানের পথ বন্ধ করেনি তালেবান। এ কারণেই দোহা বৈঠকে আফগান সরকার সমঝোতার মাধ্যমে অগ্রসর হতে চায় যদি, তাহলে তালেবান বরাবর প্রস্তুত।
এর মাঝে রয়টার্স ও ওয়াশিংটন পোস্ট প্রকাশ করল মার্কিন গোয়েন্দা পর্যবেক্ষণ। আশঙ্কা 3 মাসের মধ্যেই তালেবানের হাতে ঘটবে কাবুলের পতন। আফগানিস্তানের বিভিন্ন এলাকার নিরাপত্তা পরিস্থিতি গভীরভাবে নজরে রাখছি আমরা। দেশটির নিরাপত্তা বাহিনীর প্রতি অব্যাহত থাকবে বিমান হামলার মতো সহযোগিতা। প্রেসিডেন্টও স্পষ্ট করেছেন দেশের ভবিষ্যৎ রক্ষায় ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন আফগান নেতাদের। জাতিসংঘের প্রতিবেদন অনুসারে তালেবান আগ্রাসনে মে মাস থেকে আফগানিস্তানে বাস্তুচ্যুত হয়েছেন 3,90,000-এর বেশি মানুষ। মৌলি ইসলাম, যমুনা নিউজ। বাগেরহাট পিবিআই এর পুলিশ সুপার মুক্তার হোসেনের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছেন এক নারী পুলিশ পরিদর্শক। ঢাকা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এই মামলা করেন তিনি। মামলাটি রাজধানীর উত্তরা পূর্ব থানার ওসিকে FIR হিসেবে গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। মামলায় নারী পুলিশ ইন্সপেক্টর অভিযোগ করেন 2019 সালের ডিসেম্বরে সুদানের দারফুরে দায়িত্ব পালন করছিলেন তিনি। সে সময় এক রাতে তখনকার ইউনিট কমান্ডার SP মুক্তার তাকে রুমে ডেকে ধর্ষণ করেন। পরে ভয়ভীতি দেখাতে থাকেন। এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে আরও 1 বছর ধরে সুদান এবং দেশে ফেরার পর বাসায় ও হোটেলে ধর্ষণ করেন। মামলার আগে এই নারী কর্মকর্তা পুলিশ সদরে অভিযোগ জানিয়েছেন বলেও জানান তার আইনজীবী। বাদীনি এবং আসামি দুইজনেই সুদানে জাতিসংঘ মিশনে কর্মরত থাকা অবস্থায় আসামি প্রথমে তাকে জোরপূর্বক ধর্ষণ করে, পরবর্তীতে দেশের বাইরে এবং দেশের ভিতরে বিভিন্ন জায়গায় তাকে বিবাহের প্রলোভন দিয়ে একাধিকবার মিলিত হয়। এটাই অভিযোগ। ফেনীর পর এবার কুমিল্লায় স্বর্ণালঙ্কার ও টাকা লুটের অভিযোগে 3 SI সহ 7 পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 2 নম্বর আমলি আদালতে এই মামলা হয়। আদালত পুলিশ সুপারকে তদন্তের দায়িত্ব দিয়েছেন। প্রতিবেদন জমা দিতে হবে আগামী 29 সেপ্টেম্বরের মধ্যে। মামলার বাদী সালমা আক্তার জানান, গত 3 আগস্ট তার ভাই লোকমান হোসেনকে গ্রেফতার করতে চান্দলা গ্রামে বাড়িতে আসেন ব্রাহ্মণপাড়া থানার SI সাইফুল ইসলাম, SI কামাল হোসেন, SI জীবন কৃষ্ণ সহ 7 পুলিশ সদস্য। এক পর্যায়ে তারা সালাম আক্তারের স্বামী ও আবুল কালাম ও বাবা মুক্তিযোদ্ধা জামাল আহমেদকে শারীরিকভাবে লাঞ্ছিত করে বাসা থেকে স্বর্ণালঙ্কার, নগদ টাকা নিয়ে যায়। তবে অতিরিক্ত পুলিশ সুপার তানভীর আহমেদের দাবি, উদ্দেশ্য প্রণোদিতভাবে পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বিমা সংক্রান্ত একটি বিল নিয়ে রীতিমতো রণক্ষেত্র পরিণত হলো ভারতের রাজ্যসভা। তুমুল হট্টগোল ও হাতাহাতির মধ্যেই তড়িঘড়ি করে পাশ হয় বিলটি। অধিবেশনে মার্শাল জড়ো করে নারী এমপিদের হয়রানি করা হয় বলে অভিযোগ বিরোধীদের। বুধবার বিমা সংক্রান্ত বিলটি রাজ্যসভায় উত্থাপন করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। আলোচনার জন্য অধিবেশনের সময় বাড়ানোর আর্জি জানায় সরকার, তবে বিরোধীরা আলাদা দিনে আলোচনার দাবি তোলে। যদিও তাদের আপত্তি গ্রাহ্য হয়নি। শুরু হয় তীব্র বাকবিতণ্ডা, যা এক পর্যায়ে ধস্তাধস্তিতে গড়ায়। কাগজ ছুঁড়ে মারতে দেখা যায় এমপিদের। চেয়ারও ছুঁড়ে মারেন কেউ কেউ। এক নারী নিরাপত্তা কর্মীর গলা টিপে ধরার অভিযোগও ওঠে। এমন পরিস্থিতির মধ্যেই কণ্ঠভোটে বিল পাশ করিয়ে নেয় মোদী সরকার। T20 বিশ্বকাপ পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ল জাতীয় দলের ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্সের। জিম্বাবুয়ে সিরিজে কাজ করলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজে ছিলেন না তিনি। বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। চুক্তির মেয়াদ বৃদ্ধি প্রসঙ্গে প্রিন্স জানান, জিম্বাবুয়েতে বসেই অস্ট্রেলিয়া বধের ছক কষেছে বাংলাদেশ। 4-1 সিরিজ জয়ে তাই ড্রেসিং রুমের কেউ বিস্মিত হয়নি। রাসেল ডোমিঙ্গো দলের সবার মধ্যে ইতিবাচক মানসিকতা তৈরি করেছেন। আমি টাইগারদের সাথে কাজ করতে মুখিয়ে আছি। টাইগারদের সবশেষ ব্যাটিং কোচ জন লুইসের জায়গায় দায়িত্ব পেয়েছিলেন এই প্রোটিয়া বাহাতি ব্যাটসম্যান। জিম্বাবুয়ে সিরিজে কাজ করলেও ছিলেন না অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশে। তবে এই মুহূর্তে অবশ্যই মনে করিয়ে দিতে চাই, আপনারা সবাই ঘরে এবং ঘরের বাইরে সব জায়গায় কিছুক্ষণ পরপর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে নেবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।